হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ মাম্পুও আমাদের সঙ্গে সকাল সকাল উঠে গিয়ে রেডি হয়ে পড়েছে, কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। এখন বাজে 6:30 আর আমরা অলরেডি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আদিত্য ভাই, মা আর আমি মাম্পুকে নিয়ে চললাম মায়াপুরে। কালকে হঠাৎই যেন ঘুরতে যাব মনে হচ্ছিল, তাই আদিত্য বলল চল মায়াপুর থেকে ঘুরে আসি। সেই মতন আজকে সকাল সকালই আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের যেতে যেতে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট লাগবে, মানে এই 9:45 নাগাদ আমরা মায়াপুরে পৌঁছে যাব। সকাল সকাল বেরোনোর ফলে মা ফ্লাইওভারটা দেখো পুরো ফাঁকা। এরকম ফাঁকা মা ফ্লাইওভার আমি আগে দেখিনি। আমরা মা ফ্লাইওভার ধরে যশোর রোড হয়ে ধরবো কল্যাণী হাইওয়েতে অলরেডি উঠে গেছি, কিন্তু যশোর রোড থেকে কল্যাণী হাইওয়ে যেটা কানেক্টিং রোড রয়েছে সেটা খুবই বাজে, খুবই ন্যারো। ওই জায়গা দিয়ে আসতে গিয়ে আমাদের সময়টা একটু বেশি লেগে গেছিল, কারণ অনেকবারই থেমে থেমে আসতে হয়েছে ওই জায়গা দিয়ে। মাম্পু গাড়িতে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল সকাল ও ঘুম থেকে উঠে পড়েছিল। ওর ঘুমটা পুরোটা কমপ্লিট করে নিক। গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কালকে রাত্রিরেই হঠাৎই আমরা ঠিক করি আজকে কোথাও ঘুরতে যাব। সেই মতন মায়াপুরে 1 ডে ট্রিপ প্ল্যান করে আজকে বেরিয়ে পড়েছি। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, সেই জন্য আমাদের কলকাতা থেকে মায়াপুর পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিটের মতন, কিন্তু আপনারা ট্রেনেও আসতে পারেন, তাতে আবার কম সময় লাগবে। কৃষ্ণনগর সিটি এসি লোকাল শিয়ালদা থেকে চালু হয়েছে, যাতে অনেক কমফোর্টেবলি 2 ঘন্টার মধ্যে আপনারা মায়াপুরে চলে আসবেন। এছাড়াও প্রচুর ট্রেন আছে শিয়ালদা থেকে, যাতে করে আপনারা মায়াপুরে চলে আসতে পারেন। কিছুক্ষণ ঘুমানোর পর মাম্পু তো ঘুম থেকে উঠে পড়েছে। গাড়িতে এসি চলাতে তার খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আমি শল ক্যারি করেছিলাম, ওর গায়ে শলটাকে ভালো করে জড়িয়ে দিয়েছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলছিলাম যে কখন কৃষ্ণনগর কখন শান্তিপুর ছাড়িয়ে দিয়েছি সেটাই বুঝে উঠতে পারিনি। আমরা অলরেডি 9:30টার মধ্যেই মায়াপুরে ঢুকে পড়েছি। NH-12 এই হাইওয়েটা এতটাই স্মুথ ছিল যে আমরা খুব কমফোর্টেবলি এই 3 ঘন্টার জার্নি কভার করে ফেলেছিলাম। কলকাতা থেকে মায়াপুর আসার পথে আমরা কোথাও থামিনি, একদম ডাইরেক্টলি কলকাতা থেকে মায়াপুরে এসেই একবারে থামবো। সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। একদিন আগে ঠিক করাতে আমরা মায়াপুরের কোনো ভবনই বুক করতে পারিনি। অনলাইনে প্রত্যেকটা ভবনই ফুল দেখাচ্ছিল। মায়াপুর মন্দিরের আশেপাশে অনেকগুলোই লজ আর হোটেল আছে, নেটে দেখতে পেয়ে গেছিলাম। আমরা কয়েক ঘন্টা আজকের জন্য রেস্ট নেবো, কারণ আমরা বিকেলবেলায় এখান থেকে আবার রওনা দিয়ে দেবো। ওই দেখো দূর থেকে আমরা মায়াপুরের ইস্কনের মন্দিরের দর্শন পেয়ে গেছি। ভাই তো দেখা মাত্রই ক্যামেরা হাতে নিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে মন্দিরের। আজকে আমরা গ্র্যান্ড হাউস ভগবতী নামের এই হোটেলটাতে থাকবো। এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে। 4th ফ্লোরের আমরা যে রুমটা নিয়েছিলাম সেখান থেকে গঙ্গা খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছিল। এত সুন্দর দৃশ্য দেখেই তো সারাদিন যেন কেটে যাবে। এখানে আসা থেকে মাম্পুর কাণ্ড দেখো, জানলার ওপরে উঠে দাঁড়িয়ে আছে আর নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাচ্ছে। ওখান থেকে নৌকা যাচ্ছে বলে ওর ভীষণ মজা লাগছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে 2টো বেড ছিল। আমরা 4 জন থাকায় একটুখানি দুপুরবেলায় রেস্ট নিতে হবে, সেই জন্য আমরা 2টো বেড সহ রুম নিয়েছিলাম। রুমটা ছিল বেশ পরিষ্কার, আর এই রুমের প্লাস পয়েন্ট হলো এর জানলা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা অতুলনীয়। এই রুমটার একদিনের জন্য আমাদের ভাড়া পড়েছিল 900 টাকা।
আমি অলরেডি মাম্পুকে জামাকাপড় চেঞ্জ করিয়ে ওকে ওর ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর মা আর ভাই তো অলরেডি মন্দিরে চলে গেছে। এবার আমি আদিত্য মাম্পুকে নিয়েও রওনা দেব মন্দিরের দিকে। এই হোটেলে লিফটেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেল থেকে মন্দির ছিল খুবই কাছে। এই হোটেল আর সামনেই দেখো মন্দিরটি। মাত্র 5 মিনিটে হাঁটা পথেই হোটেল থেকে মন্দিরে পৌঁছানো যাবে। এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য টোটো করতে চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন। আজ প্রচণ্ড রোদ থাকায় রোদের তাপে মাম্পু তো চোখ খুলতে পারছিল না, তাই ওড়না গায়ে দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ও কিছুটা কমফোর্টেবলি থাকতে পারে। মায়াপুরে এই গোপীর ড্রেসগুলো খুব ফেমাস, আর বিভিন্ন দোকানে দোকানে খুব সুন্দর সুন্দর গোপীর ড্রেসগুলো ছিল। এখন বাজে সকাল 10টা আর আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে গিরিধারী যাত্রী নিবাসে। এটা রয়েছে মায়াপুরের মন্দিরের ঠিক অপোজিট সাইডে। অর্ডার করে দিয়েছিলাম লুচি আর ঘুগনি। এক একটা প্লেটে 5 পিস করে লুচি সার্ভ করা হয়েছিল। নিরামিষ ঘুগনি লুচি খেতে বেশ ভালো লাগছিল আমাদের। শেষে অর্ডার করলাম নবদ্বীপ স্পেশাল লাল দই। আমাদের সঙ্গে মাম্পুও দেখলাম লাল দই খুব এনজয় করে খাচ্ছিল। দইয়ের টেস্টটা ছিল খুবই ভালো, খেতে বেশ ভালো লাগছিল। পেট পুজো শেষ করে চললাম আমরা ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করতে। ঢোকার মুখেই আমরা সবাই মাথায় চন্দনের টিপ পরে নিয়েছি। এবার চলো ঠাকুরের মন্দিরে প্রবেশ করা যাক। মায়াপুরে ইস্কনের মন্দির পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির। আমি এই মায়াপুরে এসেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে। সেই সময় আমি ইস্কনের মন্দিরটি যেরকম দেখেছিলাম তা আজ অনেকটাই পাল্টে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস এখনো এক রয়ে গেছে। মন্দিরের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই সামনে দেখতে পারবেন বিভিন্ন ভবনের ভোগের কাউন্টারের দোকান। এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে দুপুরের ভোগ গ্রহণের জন্য। আর সামনে রয়েছে বিভিন্ন খাবার, জামা কাপড়ের দোকান। আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। এই মন্দিরটি এতটাই বড় যে এই মন্দিরটি পুরোটা ঘুরে দেখতে আপনাদের প্রচুর সময় লাগবে। অনেকদিন পর মায়াপুরে আসতে পেরে বেশ ভালো লাগছিল। তার মধ্যে হয়ে গেল একটা বিপত্তি। আমার জুতোটা ছিঁড়ে যাবার ফলে আমি হাঁটতে ঠিক মতন পাচ্ছি না, তাই ভাই আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে মন্দির দর্শন করাতে। সামনে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন সেটা হলো নতুন মন্দির। সেখানে ঠাকুরের বিগ্রহ এখনো প্রতিষ্ঠা হয়নি। পুরনো মন্দিরেই ঠাকুরের বিগ্রহ এখনো আছে। মন্দিরের সামনে প্রচুর গাছ রয়েছে, তার শীতল আবহাওয়ায় সবাই বিশ্রাম নিচ্ছেন। মন্দিরের সামনেই রয়েছে গোবিন্দা নামে একটি মিষ্টির দোকান এবং গোশালা নামে আরেকটি দোকান, যেখানে ঘি, মধু সবকিছুই পাওয়া যাচ্ছিল। সামনে ছিল জুতো এবং মোবাইল জমা রাখার কাউন্টারও। ঠাকুরের মূল মন্দির ঢোকার আগেই রয়েছে ফ্রি প্রসাদ গ্রহণ করার জন্য কাউন্টারও। এখান থেকে আপনারা ঠাকুরের প্রসাদও পেয়ে যাবেন। চারদিকে প্রচণ্ড রোদ থাকায় ভাই আদিত্য আর মা মাম্পুকে নিয়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। মন্দিরে ঢোকার পর যেন একটা শান্তি অনুভব করেছিলাম। মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই, সেই জন্য ঠাকুরের ফটো তুলতে পারিনি। মন্দিরের মধ্যে পুজো দিতে চাইলে সেখানেই ঠাকুরের প্রসাদ কিনে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে বিভিন্ন গিফট শপ থাকলেও জুতোর দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা এখানে বিভিন্ন প্রভুকে জিজ্ঞেস করে চলে গেলাম গদা ভবনের কাছাকাছি। চলে এসেছি একদম গদা ভবনের সামনে। গদা ভবনের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো। সেখান থেকে এগিয়ে গেলাম, সামনেই দেখতে পেলাম মায়াপুর ট্যুরিজম সেন্টার। সেখানে নাকি প্রচুর দোকান রয়েছে। আমরা সেই জন্য সেই দিকেই এগিয়ে গেলাম। এখানে জুতোর দোকান পাওয়াতে সেখান থেকে আমি একটা স্লিপার কিনে নিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম যে আমাদের খুব মজা লাগছিল এখানে। তো আমি আর মাম্পু দুজন মিলে এখানে খুব মজা করলাম। এই মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় পানীয় জলের সুব্যবস্থা রয়েছে।
1 নম্বর গেটের পাশে রয়েছে এই মন্দিরের মার্কেট প্লেস, যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা এগিয়েছিলাম সেখানেই। এখান থেকে মাম্পু একটা নিজের জন্য পছন্দ করে একটা টুপি কিনলো। বাবা টুপি পরে আবার সানগ্লাস পরছে ফটো তোলার জন্য। দেখি দেখি দেখি, মাম্পু তো টুপি মাথায় দিয়ে চশমা পরে ফুল রেডি। মন্দিরের ভেতরে এই মার্কেটটায় প্রচুর জিনিস পাওয়া যায়। ঘুরে ঘুরে প্রচুর জিনিস দেখলাম আর কেনাকাটিও করলাম। তারপরে মন্দির থেকে বাইর হয়ে চললাম মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে। এখানে প্রচুর টোটো পাওয়া যায়, যারা আপনাদের এই দর্শনীয় স্থান ভ্রমণ করে দেখাবে। মায়াপুরে ছোট বড় অনেক মন্দির রয়েছে। মন্দিরগুলি খুব সুন্দর কারুকার্যময়। দূর থেকে দেখতে তো অপরূপ সুন্দর লাগছে প্রত্যেকটা মন্দিরগুলোকে। এখানে টোটোগুলো বিভিন্ন জায়গা ঘোরাতে বিভিন্ন রেট নিয়ে থাকে। তো যখনই এই সকল টোটো করে ঘুরবেন তার আগে এনাদের সঙ্গে কথা বলে নেবেন। আমরা কয়েকটা জায়গায় আজ ঘুরব। প্রথমে এলাম চৈতন্যদেবের মাসির বাড়িতে। এখানে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সেটা আগে আমরা দেখব। আমরা প্রথমে যাচ্ছি শ্যামকুণ্ডের দিকে। আমরা টোটো থেকে নেমে এগিয়ে চললাম শ্যামকুণ্ডুর দিকে। পবিত্র এই জলাশয়ে আছে প্রচুর মাছ আর খুব সুন্দর এর চারদিকের পরিবেশটা। বাঁধানো সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম জলাশয়টির দিকে। জলাশয়ের কাছে গিয়ে দেখতে পেলাম সেটা তো অবাক করার মতন। এখানে ছিল বিরাট বিরাট আকৃতির মাছ। তারা তো একদম পাড়ের কাছেই ঘোরাঘুরি করছিল। এই জলাশয়ের চারদিকটা এতটাই স্নিগ্ধ আর মনোরম যে এখানে বসে বসে যেন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। শ্যামকুণ্ডর সামনেই রয়েছে কীর্তনের জন্য বিরাট নাট মন্দির। মাম্পু তো ঘুরতে এসে টোটোর মধ্যেই বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। শ্যামকুণ্ড দর্শনের পর এগিয়ে চললাম রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন পর্বত দর্শনের জন্য। এই একই স্থানে সবগুলোই একসঙ্গে আপনারা দর্শন করতে পারবেন। দুপুর হওয়াতে এখানে লোকজনের আনাগোনা বেশ কম ছিল। এখানেই ছিল একটি পাঠাগার আর শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরটিও। আমরা এখান থেকে এগিয়ে চললাম রাধাকুণ্ডের দিকে। এই স্থানটিও ছিল বেশ সুন্দর। সামনেই ছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটি খুব সুন্দর মূর্তিও। দুপুর হয়ে যাবার কারণে এখানের বেশিরভাগ মন্দিরই ছিল বন্ধ। সেই জন্য এখানে বিভিন্ন মন্দিরগুলি আর দর্শন করা হয়নি। সামনেই ওই জলাশয়টা দেখতে পাচ্ছেন, ওইটা হলো রাধাকুণ্ড, আর এরই পাশে রয়েছে গিরি গোবর্ধন পর্বত। কথিত আছে গিরি গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করলে মানুষের নাকি সকল মনস্কামনা পূরণ হয়। গিরি গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করার পর এখানে তুলসী মালা ঠাকুরকে অর্পণ করা হয়। এই গোবর্ধন পর্বতের ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তিও। গোবর্ধন পর্বত প্রদক্ষিণের পর আমরা চললাম রাধাকুণ্ডুর দিকে। এই জলাশয়গুলোতে আছে প্রচুর মাছ, সেই জন্য আপনারা বিস্কুট এনে এই সকল মাছগুলোকে খাওয়াতেও পারেন। এখানটা পুরোটা ঘুরে দেখতে দেখতে অনেকক্ষণ সময় লেগে গেল। আমরা এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের দিকে। গ্রামের এই মনোরম পরিবেশ আমাকে সবসময় মুগ্ধ করে। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থানের কাছে। এই স্থানে রয়েছে খুব সুন্দর একটি মন্দির। আমরা এগিয়ে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের দিকে। এখানে এসে জানতে পারলাম শ্রী চৈতন্য মহাপ্রভু একটি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন। সেই নিম গাছটি খুব সুন্দরভাবে এখানে বাঁধানো রয়েছে।
চৈতন্য মহাপ্রভু নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন এটা জানতে পেরে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ আপনারা সকলেই জানেন জগন্নাথ দেবের কাঠামো তৈরি হয় এই নিম গাছের ডাল দিয়েই। আমরা জানি জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ সকলেই এক, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরই ভক্ত। জানি এই ঘটনাটা হয়তো কাকতালীয়, তাও জানি আমার মনের মধ্যে কেন এই প্রশ্নটা উদয় হয়েছিল। সবই যেন ঠাকুরের লীলা খেলা। রাধে রাধে। ইস্কনের মন্দিরের অপোজিট সাইডে যে দোকানটা থেকে আমরা সকালে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম, সেই দোকানের দই সকালে খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল, তাই বাড়ি ফেরার আগে সেখান থেকেই আমরা নবদ্বীপ স্পেশাল দই কিনে নিলাম। এতক্ষণ ঘোরাঘুরি করে আমরা সকলে চলে এসেছি আমাদের হোটেলে। এদিকে মাম্পুও ঘুম থেকে উঠে পড়েছে। ইস্কনের মন্দিরে বিভিন্ন মূল্যে ঠাকুরকে পুজো দেওয়া যায়। আমরা ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সেখান থেকে আমরা 5টি গোটা ফল পেয়েছিলাম, আর পেয়েছিলাম ঠাকুরের ভোগের একটি লাড্ডুও, সঙ্গে ছিল বাতিও। ঠাকুরকে পুজো দেওয়া এই ফল থেকেই মামপুরকে একটা কলা নিয়ে মা এখন খাইয়ে দিচ্ছে ওকে। আমাদের রুম থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল যে মামপুর রুমে আসলেই এই জানলা ধরে দাঁড়িয়ে পড়ছিল এত সুন্দর ভিউ দেখার জন্য। এখন 4:30 বাজে, আমরা সব বেরিয়ে পড়ছি এবার। 1 ডে ট্যুর আমাদের কমপ্লিট। টাটা, চলো। আমাদের রুম থেকে বেরিয়েই সামনে রয়েছে আরেকটি ব্যালকনি, সেখান থেকে ইস্কনের মন্দিরটি খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। এছাড়াও সামনে বিভিন্ন মন্দিরও এখান থেকে দেখা যাচ্ছে। মামপুর তো দুষ্টুমি যেন শেষ হয় না। তাকে দেখো, এক পা দিয়ে টোটোতে ওঠার ট্রাই করছে। 5:45 বাজে, আমরা এই মায়াপুর থেকে রওনা দিলাম, যেতে এখনো 4 ঘন্টা লাগবে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে মাম্পু তো আমার কোলে শুয়ে পড়েছে। সারাদিন ধরে এত দুষ্টুমি করেছে, তার তো আর এনার্জি নেই মনে হয়। আমরা আসার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বালি ব্রিজ হয়ে কোনা এক্সপ্রেস ধরে বাড়ি যাব ঠিক করলাম। আমাদের হঠাৎই ঠিক আর হঠাৎই একদিনের জন্য মায়াপুর ভ্রমণ। খুব সুন্দরভাবে কাটলো আজকের দিনটা। বাড়িতে ঢোকার আগে নিলাম একটা ট্রি ব্রেক। মাম্পু আমাদের সঙ্গে দাঁড়িয়ে চা খেলো। চা খাবার শেষ করে আমরা চললাম বাড়ির দিকে। বাড়িতে ঢুকে আগে হাত মুখ ধুতে হয়, তারপরে মিষ্টির প্যাকেট ধরতে হয়। আগে মিষ্টির প্যাকেট নিয়ে হচ্ছে তার টয়লেট পেয়ে গেছে মনে হয়। আরে যা টয়লেট করবে, যা জামা খুলতে যা। এই বদমাইশ, যা জামা খোল। বাড়িতে ঢুকে বদমাইশি শুরু হয়ে গেল। একদম চুপ, দাদা 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 করে পাগলা হয়ে যাচ্ছিল। ও দাদাকে দেখে নিয়ে যাবে আর এনার্জি এসে গেছে। গাড়িতে কি কান্না দাদা দাদা করে। চলো চলো। কি মিষ্টি, কি মিষ্টি, কে খাবে, কে খাবে এটা, কে খাবে? মাম্পু, কে নিয়ে এসছে মিষ্টি তোমার জন্য? কে নিয়ে এসছে এইটা? সারাদিন ঘুরে এসেও যেন মাম্পুর দুষ্টুমি শেষ হয় না। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।